বন্ধুরা, টেন স্টক বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জানি আপনারা প্রচুর রেগে আছেন আমাদের উপরে, কারণ আমরা প্রতিনিয়ত হচ্ছে কি যে ভিডিওগুলো নিয়ে আসছিলাম, নিয়ে আসতে পারছি না। কারণ আমরা একটা বহুত বড় প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, সেই কারণে ভিডিও নিয়ে আসতে পারছিলাম না। তবে এবার থেকে আমরা উইকলি দুটো তিনটে করে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আর আজকের যে বিষয়টা, আজকের একটা বহুত বড় ফ্রড বা চিটিংবাজির ভিডিও নিয়ে এসেছি আমরা আজকে। সেই নিয়ে আমাদের সামনে আজকের মিস্টার অমিত কুমার ঘোষ সেই গল্পটা আপনাদেরকে শোনাবে, যে কিভাবে তার সাথে এরকম চিটিংবাজি হতে চলেছিল। ধন্যবাদ সৈকত। হম স্টক বাংলায় আমাদের দর্শকদের সবাইকে আবার স্বাগত জানাই। অনেকদিন পর আবার দেখা হলো। যাই হোক, আমরা একটু ব্যস্ত ছিলাম, তার কারণেই অনেকদিন ধরে আমরা ভিডিও আনতে পারিনি। তো সৈকত যেটা যেটা বললো যে আমরা রেগুলার ভিডিও আনবো আবারও। তো আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আশা করি আমরা এই সপ্তাহ থেকে আবারও রেগুলার ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। তো বন্ধুরা, আজকে যে গল্পটা করবো সেটা হচ্ছে একটা অনেক বড় লেভেলের, ইন্টারন্যাশনাল লেভেলের একটা স্ক্যাম বা ফ্রডের গল্প। তো আমি অ্যাকচুয়ালি পেশাগতভাবে আমি একজন যেমন সাংবাদিক, তার সাথে সাথে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। সেটা জানে, সৈকতও জানে, সেটা সৌমিত্রও জানে। আশা করি এটা আমাদের আপনারা দর্শক বিন্দুরাও জানে। হয়তো বা জানে, অনেকেই জানে। তো আমি যে ঘটনাটা বলবো সেটা আজ থেকে প্রায় আহ বেশ কয়েক বছর আগের ঘটনা। করোনার পিরিয়ড বা করোনার ওই টাইমটাতেই হবে। তো সেই সময় তো আমি তো অ্যাকচুয়ালি সবাই, আমরা আমরা কেউই লকডাউনের কারণে বাইরে বেরোতে পারছিলাম না বা কাজ করতে পারছিলাম না। তো আমাদের ডিজিটাল মার্কেটিং পেশাটা এমন যে আমাদের কিন্তু অফিসে যেতে হয়, ডেইলি যেতে হয় এমনটা নয়। হ্যাঁ, আমরা বাড়িতে বসেও কিন্তু অনেক কাজ করতে পারি। তো আমি অ্যাকচুয়ালি সেই সময়টাতে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছিলাম। ফ্রিল্যান্সার মানে ব্যাপারটা কি, আহ, বিভিন্ন প্রজেক্ট নিয়ে, হ্যাঁ, সেটা দেশের হোক বিদেশের হোক, বিভিন্ন ব্যবসার প্রজেক্ট গুলো নিয়ে আমি বাড়িতে বসেই কাজ করতাম। তো আহ, যেটাই হোক ওই সময়ে আমি অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়ার একটা প্রজেক্টে আমি কাজ করছিলাম। ইন্দোনেশিয়ার একটা অ্যাপ ছিল। হ্যাঁ, তারা অ্যাকচুয়ালি একটা গেমিং অ্যাপ। গেমিং বা এটা গেমিং ঠিক নয়, বলতে পারেন এক প্রকার বেটিং অ্যাপ। ওকে, যেমনটা আমাদের ওয়ান এক্স বেট বলে যে অ্যাপটা রয়েছে, ঠিক এই ধরনের একটা অ্যাপ। আর আহ, অনেকটা ডিম ইলেভেন, ওয়ান এক্স বেট এই টাইপের ওয়ান অ্যাপ এক্স ছিল। বেট, ড্রিম ইলেভেন, এইসব ধরনের বেটিং এর। হ্যাঁ, হ্যাঁ, এই টাইপেরই একটা অ্যাপ ছিল, যেটা ইন্দোনেশিয়া বেজ ছিল, ইন্দোনেশিয়া বেজ। তো হঠাৎ করে আমার সাথে তাদের কোনো একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আলাপ হয়, এবং তারা আমাকে প্রজেক্ট দেয় অ্যাকচুয়ালি তাদের মার্কেটিং করার জন্য, ডিজিটাল মার্কেটিং করার জন্য। তো আমার কাজ যেটা ছিল, তো বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট নেটওয়ার্ক, যেমন গুগল বা ফেসবুক বা অ্যাডস্টেরা, এই ধরনের যে অ্যাডভার্টাইজমেন্ট নেটওয়ার্ক গুলো রয়েছে, যারা ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকে, আই মিন অনলাইনে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকে, সেই নেটওয়ার্কে অ্যাড গুলোকে চালানো। তো ভালোই, আমার মোটামুটি তারা আহ, আমাকে মোটামুটি ভাবে মান্থলি একটা খুব ভালো হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট দিত। ডলারে আমি টাকা পেতাম। তো আমি ডলারেই পাচ্ছিলাম এবং যথেষ্ট, আমি যতটা ভালোভাবে কাজ করছিলাম। তবে এদের যে টার্গেটেড, টার্গেটেড যে এরিয়া ছিল, মানে বিজনেসটা অ্যাকচুয়ালি চলতো থাইল্যান্ড, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, এই সব জায়গাতে আমাকে অ্যাড চালাতে হতো। আমাদের ইন্ডিয়াতে আমরা এই অ্যাডটা চালাতাম। যাই হোক, তো কাজ করছিলাম যথেষ্ট ভালো, এবং ওদের যে ম্যানেজার ছিলেন, যিনি কাজগুলো দেখতেন, উনি ম্যানেজারও নয়, উনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট কোম্পানির। তো সেই ভাইস প্রেসিডেন্ট খুব ভালো, ভালো ছিলেন বলতে পারেন। আমার সাথে তো খুব ভালো ব্যবহার করতো। ওকে, এবং আমাকে খুব স্নেহ করতো, কারণ তাকে আমি কাজ খুব ভালো বুঝিয়ে দিতাম বা কাজও আমি তার জন্য খুব ভালো করেছি। তো সেই ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি ইন্দোনেশিয়ান ছিলেন। ওকে, তার জাতিগতভাবে তিনি ইন্দোনেশিয়ান। তো তো ওনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছিল। হুম। তো একদিন আহ, আমাকে বলে যে তুমি কম্বোডিয়াতে চলে আসো, কম্বোডিয়াতে একটা জব রয়েছে, তুমি কম্বোডিয়াতে চলে আসো, তুমি তো ভালো কাজ করো। তো কম্বোডিয়াতে চলে আসো, কম্বোডিয়াতে একটা আহ জবে তোমাকে আমি ঢুকিয়ে দিচ্ছি। তোমাকে আমি $2000 বেতন দেবো, 2000 বা $3000 বেতন দেবো। তো আমি অ্যাকচুয়ালি আগেও বিদেশে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আমি সব, ভালো ভালো জায়গাতে আমি কাজ করেছি। হুম। আমি সাইপ্রাসেও কাজ করেছি। এছাড়া
এর আগে আমি আপনার ফিলিপিন্সে কাজ করেছি। তো আমার এই ব্যাপারে একটা অভিজ্ঞতা রয়েছে। তো আমাকে বলে যে কম্বোডিয়াতে যেতে। তো সেই সময় তো করোনা চলছিল। তো করোনার সময় কেউ রিস্ক নেবে না, হ্যাঁ, একটা দেশের বাইরে যাওয়ার। তো আমি তো সাথে সাথে তাদেরকে না বলে দিই। হুম, যে না, আমি এই মুহূর্তে কম্বোডিয়াতে যাব না। এই মুহূর্তে আমি কম্বোডিয়াতে যাব না। আমি, যদি আপনার কাজ থাকে আমাকে দিন, আমি ইন্ডিয়া থেকে বসেই আপনার কাজ করে দেবো। আমার তো কাজ মার্কেটিংয়েরই কাজ। তো মার্কেটিং এর কাজ তো আমি বাড়ি বসে যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় বসে আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারি। ওরা এট লাস্ট ওরা আমাকে কিন্তু $3,000 অফার করে। তো কম্বোডিয়া হলো এমন একটা দেশ যেটা ভারতের থেকেও অনুন্নত একটা দেশ, ভারতের থেকেও অনুন্নত। হ্যাঁ, এবং সেই দেশ যে খুব বেশি একটা মানে বিশাল কোনো উন্নত দেশ তা কিন্তু নয়। হ্যাঁ, মানে উন্নয়নশীল দেশ ভারতের মতোই, বা ভারতের থেকে আরো ওদের অবস্থা খারাপই রয়েছে। তো আমার সেই এই কারণে সেই দেশে যাওয়ার কোনো ইচ্ছাও আমার সেভাবে জন্মায়নি, হ্যাঁ, যে এমন একটা দেশে যাব। তো আমি, আর তাছাড়া তো তোমার বললাম করোনা চলছিলই। হুম। তো হুম। আমাকে তারা বলে যে দেখো, তোমাকে $3,000 বেতন দেবো, হুম, প্রতি মাসে। তো $3,000 মানে 2,40,000 টাকা ইন্ডিয়ান টাকা। হুম। তো এবং আমাকে কি বলে, এটাও বলে যে অ্যাকোমোডেশন দেবে। অ্যাকোমোডেশন বলতে আমাকে থাকার জায়গা দেবে। এবং আমার খাওয়াটাও তারা দেবে, এটাও বলেছে যে আরো ইন্ডিয়ান ছেলে রয়েছে, হ্যাঁ, বাংলাদেশি ছেলে রয়েছে, নেপালি ছেলে রয়েছে, তাদের সাথে তোমরা থাকতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে। ওটা নিয়েও কোনো চাপ নেই। নিজেরা মানে রান্না করে বা রান্না করিয়ে একসাথে খেতে পারবে। তো খেতে পারি। আমাকে পুরো হম তো আমাকে পুরো এরকম একটা অফার দেয়। তখন আমি বলি যে দেখুন স্যার, আমি তো এই মুহূর্তে যেতে পারবো না, কারণ এখন তো আমার এখানে করোনা চলছে। হ্যাঁ, তো এই মুহূর্তে তো আমাকে বাড়ি থেকে অ্যালাউ করবে না। হুম। তো তখন উনি বেশ মন টন খারাপ করে, তুমি আসলে ভালো হতো, এরকম একটা বলে। এবং আমাকে কি করতো, মাঝে মাঝেই বিভিন্ন তার যে অফিস ছিল, তার অফিসের ফটো আমাকে পাঠাতো, ইভেন ভিডিও কলও করতো, করে দেখাতো আমাকে। যে আমি কম্বোডিয়াতে, উনি এটাও বললো আমাকে যে উনি আগে যে ইন্দোনেশিয়ায় চাকরি করতো, হ্যাঁ, সেটা ছেড়ে দিয়ে আমাকে বললো আমি ইন্দোনেশিয়ার চাকরি ছেড়ে দিলাম। হম। এটা বলেছিল। এখন বাস্তবে সে দিয়েছিল কিনা এটা তো আমি এখান থেকে বলতে পারবো না। উনি আমাকে এটা বলেন যে আমি ইন্দোনেশিয়ার চাকরি ছেড়ে দিলাম, আমি এখন কম্বোডিয়ায় চলে এসেছি। কম্বোডিয়া এসে নতুন চাকরিতে জয়েন করবি, এখানে অনেক লোক লাগবে। হ্যাঁ, তো সেখানে তোমাকে আমি নিয়ে আসবো, আর তুমি চলে এসো, $3,000 করে তোমাকে মাসে বেতন দেবো। তো অফারটা কিন্তু একেবারে কিন্তু সৈকত খারাপও না, তাই না বলো? খারাপও ছিল তিন না, হাজার না। হ্যাঁ, দু খারাপও লাখ ছিল না। চল্লিশ হাজার হ্যাঁ, 2,40,000 টাকা পার মান্থ স্যালারি ইন্ডিয়ান টাকায়। সেখানে আমরা খুব বড় জোর কম্বোডিয়া ভারতের মতোই, মানে ভারতের মতোই দেশ, ভারতের থেকে আরো একটু কমা দেশ। না, ছোট তো ছোট দেশ যেটা ওটা। হ্যাঁ, ছোট দেশ, ভারতের থেকে আরো একটু কমাই দেশ, বুঝতে পেরেছো? তো সেখানে যে আমার খুব বেশি হলে হয়তো বা 50-60 হাজার টাকা বেশি হলে খরচ হতো মাসে। তো তাতেও করেও আমার মোটামুটি ভাবে 2 লাখ বা 1.5 লাখ টাকা বেঁচে যেত। হুম। হুম। তো তারপরেও আমি কিন্তু সেই লোভে পা দিই। তো আমাকে এটাও বলেছিল যে তোমার তো পাসপোর্ট রয়েছে, তুমি এক কাজ করো, কম্বোডিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে আসো। তখন আমার আরো সব থেকে বড় সন্দেহটা জাগে যে আমি যখন কোনো একটা কোম্পানিতে বা কোনো একটা জায়গায় চাকরি পাবো দেশের বাইরে, তখন তো আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে পারি না। না স্যার, তখন তো হচ্ছে কাজের জন্য যে ভিসাটা লাগে, হ্যাঁ, তখন আমার ওয়ার্ক ভিসা, ওয়ার্ক ওয়ার্ক ভিসা ভিসা, নিয়ে আমাকে যেতে হবে। এটা নিয়ে যেতে ও, হয়। ওয়ার্ক ভিসা নিয়ে আমাকে যেতে হবে। তো আমাকে এটা বলেছে যে তুমি এক কাজ করো, তুমি ট্যুরিস্ট ভিসা নিয়ে চলে এসো। আমি বললাম ট্যুরিস্ট ভিসা নিয়ে যাওয়ার পরে আমি কি করবো? পরে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসবে, তারপরে তোমাকে আমরা নিয়ে যাব, আমাদের অফিসে নিয়ে আসবো, এবং তোমার যে ভিসাটা রয়েছে, তোমার যে পাসপোর্টটা রয়েছে সেটা আমাদেরকে দিলে আমরা তোমার সেই ভিসাটাকে ট্যুরিস্ট ভিসা থেকে ওয়ার্ক ভিসা করে দেবো। হুম। এটা তো ফ্রড ফ্রড কথা। হ্যাঁ, তখনই আমার সন্দেহ হচ্ছিল যে এটা ফ্রড, এটা পুরো একটা মানে কারণ ফ্রডের আমি যখন ফ্রড। ইন্ডিয়া থেকে যাচ্ছি কাজে, আমি যখন ইন্ডিয়া থেকে কাজে যাচ্ছি, তুমি নিশ্চয়ই ইন্ডিয়া থেকে ওয়ার্ক ভিসা নিয়ে যাবো। কেন হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবো? সেটাই। হ্যাঁ, এটা আমি দর্শকদেরও বলবো, আমার যারা দর্শকরা রয়েছে, আপনারা যদি কখনো দেশের বাইরে কাজ করতে যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই কখনোই ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করতে যাবেন না। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু বিশাল বড় একটা ঝামেলায় পড়ে যেতে পারেন বা ফ্রডের চক্করে পড়ে যেতে পারেন। হ্যাঁ, তো সবসময় যদি কাজ করতে যেতেই হয়, আপনি অবশ্যই ওয়ার্ক ভিসা নিয়ে যাবেন, নট ট্যুরিস্ট ভিসা। ওয়ার্ক ভিসা। ওকে। হ্যাঁ, ওয়ার্ক ভিসা হলে কি হয়, আপনাকে যে যে আপনি যে দেশে কাজ করতে যান না কেন, সে দেশে এম্বাসি আপনাকে তো দেবে ভিসাটা, সে দেশের যে দূতাবাস, সে আপনাকে ভিসাটা দেবে। তো তো সে তখন কোম্পানিটাকে যাচাই করে দেখে
যে আদৌ সেটা কি তোমার লিগাল কোনো কোম্পানি নাকি কোনো ফ্রড কোম্পানি, যাচাই করে দেখার পরে তবেই দিয়ে থাকে। হ্যাঁ, তো এক্ষেত্রে স্যার আমাদের একটা কোশ্চেন আছে। বলো। বলছি স্যার, এই যে আপনি যে মানে এই চক্রটা পড়েছিলেন, তো এটা আপনার সাথে প্রথম সোর্স মানে আপনি কোথা থেকে জানলেন, কোথা থেকে এই যে ওদের সাথে কন্টাক্ট হলো কি করে? আমি বললাম না একটু আগে, আমি তো ওই সময়টা ফ্রিল্যান্সিং এর কাজ করছিলাম। হ্যাঁ, তো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আমার আমার সাথে তাদের কন্ট্যাক্ট হয়। যেমন তোমার ফাইবার রয়েছে, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। মানে তো সেটা সেখানে সেটা আমার কোন সাথে প্ল্যাটফর্ম থেকে, সেটা কোন প্ল্যাটফর্ম ফাইবার থেকে সেটা? ফাইবার 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইবার থেকে। হ্যাঁ, ফাইবার না, থেকে আমি আমার বলছি সাথে। সেটা কোন সোশ্যাল মিডিয়া থেকে? সোশ্যাল মিডিয়া নয়, এটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফাইবার। ওকে, ফাইবার হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কি করে, যারা স্কিল রয়েছে, যাদের স্কিল রয়েছে, মনে করো তুমি ওয়েবসাইট বানাতে পারো, মনে করে নাও। হুম, হ্যাঁ, হুম, তুমি ওয়েবসাইট বানাতে পারো, তুমি ওখানে যে অ্যাকাউন্ট খুলতে পারো কাজের জন্য, কাজ খোঁজার জন্য। ঠিক আছে, হুম। এখন এই পৃথিবীর ভিতরে এত দেশ রয়েছে, এত মানুষ রয়েছে, মানুষের তো ওয়েবসাইটের প্রয়োজন হয় নাকি, বানানোর প্রয়োজন হয় তো। হ্যাঁ স্যার। আমার মনে করো কি হুম। ওয়েবসাইট বানানোর প্রয়োজন, আমার মনে করো ওয়েবসাইট বানানোর প্রয়োজন। আমি কি করলাম, ফাইবারে গেলাম, যে আমি আমার কাজটা পোস্ট করলাম যে আমার একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে হবে। মানে মনে করো আমার একটা অনলাইন স্টোর বানাবো, আমি অনলাইনে দোকান খুলবো, স্টোর সহজ বাংলায় আর কি। হ্যাঁ, তো অনলাইনে আমি একটা স্টোর খুলবো, তার জন্য আমার একজন কি দরকার, একজন ওয়েবসাইট ডেভেলপার দরকার। ওয়েবসাইট যে আমাকে ডেভেলপমেন্ট। হ্যাঁ, এবার আমার বাজেট কত, মনে করো আমার বাজেট হলো $200, মানে 16,000 টাকা। এবার কি হলো সৌমিত্র, তুমি ওখানে কাজ করো, তুমি জানো কি করে ওয়েবসাইট বানাতে হয়। তুমি কি করলে, আমাকে অ্যাপ্রোচ করলে, তুমি আমাকে অ্যাপ্রোচ করলে, কিরকম ভাবে অ্যাপ্রোচ করলে, তুমি আমাকে বললে যে, আমার সাথে কন্ট্যাক্ট করলে, আমি কেমন ওয়েবসাইট চাই সে ব্যাপারে আমার সাথে তোমার কথা হলো। হ্যাঁ, কথা হওয়ার পরে কি হবে, আমার আর তোমার কন্ট্যাক্ট হবে, যে আমি 30 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে তোমাকে ওয়েবসাইট বানিয়ে দেবো, এবং তুমি আমাকে কি দেবে, ওই 16,000 টাকা আমাকে দেবে। তো আমি আমার কাজের বুঝতে ডেলিভারি পারছি। দেবো, তুমি আমাকে টাকা দেবে। এটা হলো হুম, তোমার কি, একটা প্ল্যাটফর্ম রয়েছে ফাইবার। তো আমার সাথে প্রথমত তাদের ফাইবারের মাধ্যমে কিন্তু কন্ট্যাক্ট হয়। ওকে, ফাইবারের মাধ্যমে কন্ট্যাক্ট হওয়ার পরে আমি যখন তাদের কন্ট্যাক্টটা মানে কাজ যখন করতে আরম্ভ করি, তখন কি হয়, পার্সোনাল আদান প্রদান হয়ে যায় কন্ট্যাক্ট। বুঝতে পেরেছো, মানে কি মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারের আদান প্রদানটা হয়ে যায়। টেলিগ্রাম টেলিগ্রাম আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো আদান প্রদান হুম, হয়ে যায়। তারপর তো হুম, কি হয়, আমার ফাইবার থেকে বেরিয়ে এসেও, হ্যাঁ, ফাইবার তো একটা মধ্যস্থতাকারী একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, সেখান থেকে হুম, বেরিয়ে এসেও আমরা কিন্তু কাজ করতে আরম্ভ করি ডাইরেক্টলি। হুম। কারণ ফাইবারে কাজ করতে গেলে তোমাকে কি করতে হয়, ফাইবারকে কিন্তু কমিশন দিতে হয়। তুমি যে যে 16,000 টাকার কাজ পাবে, আর সেখান থেকে তোমার ফাইবার প্রায় 3200 টাকার মতো কেটে নেবে, প্রায় 3200 টাকার মতো কেটে নেবে। আর আমি যদি সেটা ডাইরেক্টলি, তুমি আর আমি যদি কাজটা করি, তাহলে কি হবে, একটা টাকাও কিন্তু ফাইবার কাটবে না, তোমার কাছ থেকেও কেটে নেবে টাকা, আমার কাছ থেকেও কিন্তু টাকা কেটে নেবে হুম। ফাইবার। কিন্তু কি, আমরা যদি দুজনে ডাইরেক্টলি কাজ করি, তাহলে কি হবে, এই এই কমিশনটা আমাদের বেঁচে যাবে। বুঝছো সৌমিত্র, এখান থেকে হ্যাঁ আমার স্যার। পরিচয় হয়। তো এখন যেটা বলছিলাম তোমাদেরকে, যে তারপরে আমি আমি তো রাজি হইনি, আমি একেবারেই যাব না, বলে দিয়েছি না, আমি যাব না। আর আমার তখন সন্দেহ হচ্ছিল, যখনই বলছিল ওয়ার্ক ভিসা নিয়ে আসো, আমি সরি, টুরিস্ট টুরিস্ট ভিসা, ভিসা টুরিস্ট যেটা ভিসা। হ্যাঁ, বলছিলাম আমি। টুরিস্ট ভিসা, হ্যাঁ টুরিস্ট ভিসা নিয়ে আসো। আমার তখনই সন্দেহ হচ্ছিল, যখন বলেছিল আমাকে টুরিস্ট ভিসা নিয়ে আসো, আমি ওখানে ওয়ার্ক ভিসা বানিয়ে করে দেবো। হ্যাঁ, তো ওটা আমি যতটুকু জানি এটা পসিবল হয় না, তুমি টুরিস্ট ভিসা নিয়ে যে হঠাৎ করে ওয়ার্ক ভিসা কিভাবে পাবে। হুম, এটা বেশ একটা হুম। ডিফিকাল্ট কাজ। হ্যাঁ, তো এই কারণেই আমি তখনই ওখান থেকে বেরিয়ে গিয়েছি। তো স্যার, আপনার কি এটাই মনে হয়েছিল যে শুধু টুরিস্ট ভিসা আপনাকে নিয়ে যেতে বলা হয়েছিল বলে সেখান থেকে আপনি হচ্ছে খটকা লাগলো, না আরো কিছু হচ্ছে মানে ওখান থেকে ওদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছিল যে আপনি কি বলে আপনি ফেঁসে চলেছেন বা হচ্ছে আপনি হচ্ছে ফ্রডের কেসে যুক্ত হয়ে চলেছেন? না, আমার সব থেকে বড় খটকা তো ওখানেই লেগেছে, টুরিস্ট ভিসা। হ্যাঁ, কারণ হুম, টুরিস্ট ভিসা দিয়ে কখনো মানে তোমার আমি একটা দেশে দিয়ে চাকরি করতে তো পারি না, কোনো একটা কোম্পানিতে। এটা তো সব থেকে বড় খটকা, 1 নম্বর খটকা এটা। আর 2 নম্বর খটকা ছিল, আর ওরা যে সেক্টরের কাজ করে, হ্যাঁ, ওরা অ্যাকচুয়ালি আমি বললাম না তোমাদের, 1x বেটের মতো কোম্পানি, বেটিং টাইপের কোম্পানি। তো সেই সেক্টরের মানুষেরা তো খুব ভালো হয় না, তাই না সৌমিত্র? হুম। হ্যাঁ, হ্যাঁ স্যার। যারা এই জুয়া নিয়ে ব্যবসা করে তারা কি ভালো হয় নাকি? না, হুম, না। সেটাই। হুম, তো হ্যাঁ, সেটাই, এই দুটো কারণে আমি একদমই রাজি নই। তো তারপরে সে আমাকে আর অ্যাপ্রোচ করেনি। হ্যাঁ, সে তখন আমাকে বলতে থাকে যে, তাহলে তুমি এক কাজ করো,
তাহলে আমাকে কিছু ইন্ডিয়ান ছেলে দাও, আমাকে কিছু ইন্ডিয়ান ছেলে দাও, কাজের জন্য আমার এখানে প্রচুর ছেলে লাগবে। হ্যাঁ, হুম। আমার এখানে প্রায় 2000 3000 ছেলে লাগবে, ভেবে দেখো। তো আমাকে কিছু ইন্ডিয়ান ছেলে দাও, প্রতিটা ছেলে পিছু একটা করে ছেলে পাঠাবে তুমি। হ্যাঁ, একটা করে ছেলে তুমি পাঠাবে ইন্ডিয়া থেকে। প্রতিটা ছেলে পিছু তোমাকে আমি $100 করে দেবো, প্রথমে বলে আমাকে। ঠিক আছে, তখন হুম। আমি ভাবলাম, তখন আমার মনে এরকমটা জাগলো যে আমি এখান থেকে ছেলে পাঠাবো, ইন্ডিয়া থেকে তো প্রচুর ছেলে রয়েছে যাওয়ার মতো। যদি ওই $2000 বেতন দেয়, বলেছিল যে ওদেরকে যারা আমি বললাম কি রকম যোগ্যতার ছেলে লাগবে, বলবে শুধু ইংলিশ লিখতে পারে, পড়তে পারে, বলতে পারে, এতটা হলেই হবে, বেসিক ইংলিশ। আর এর থেকে বেশি কিছু দরকার নেই। তো আমি আমি তখন ভাবলাম যে এরকম ছেলে তো বহু পাবো ইন্ডিয়াতে। এবং তারা বলেছিল স্যালারি ওদেরকে দেবে $1200 $1500। হ্যাঁ, $1200 $1500 প্রতি মাসে। $1200 $1500 মানে মোটামুটি প্রায় 1 লাখ, 1 লাখ 20। 12 8 হ্যাঁ, হ্যাঁ, 1 লাখ 20, 40। এরকম 30 40 এরকম হওয়ার মতো। তো অনেক ছেলে মেয়ে কিন্তু যেতে রাজি হয়ে যাবে, তাই না? অনেক ছেলেই মেয়েই হুম। কিন্তু কম্বোডিয়ায় কাজ হুম। করার জন্য যেতে রেডি হয়ে যাবে। তখন আমি ভাবলাম যে একে তো কম্বোডিয়া এমন কোনো বিশাল কোনো দেশ নয়। ওখানে না আছে তেমন কোনো ইন্ডাস্ট্রি, না কোনো রয়েছে বিশাল কোনো কোম্পানি। হুম যে সেখানে যে এত 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 স্যালারিতে লোক রাখবে, এটা একটা বিষয়। আমার খটকা লাগলো। 2 নম্বর খটকা, আবার যেটা লাগলো ওই যে একই ব্যাপার, টুরিস্ট ভিসা। টুরিস্ট ভিসা নিয়ে যাবে, বুঝেছো, টুরিস্ট ভিসা নিয়ে যাবে। হ্যাঁ, যে ওখানে জব ভিসা দেবে। তো এইসব কারণে আমি তখনও মাথা লাগাইনি। $100 আমি কোনো মাথায় লাগাইনি। আমি যখন মাথা লাগাচ্ছিলাম না, তখন উনি কি করলো, আমাকে একদিন বললো যে তুমি আমাকে ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট চালিয়ে দাও। আমি চালাইনি। আমাকে কিন্তু আমাকে কিন্তু 1 মাসের জন্য, অ্যাডভার্টাইজমেন্টের জন্য, শুধু অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাকে কিন্তু 1 মাসের জন্য $800 অফার করেছিল। $800 মানে 8 64,000 টাকা ইন্ডিয়ান। বুঝতে পেরেছো? 1 মাসে শুধু অ্যাড হুম। চালাবো বাড়িতে বসে। এবং কি করব, লিড দেবো, লিড। নিশ্চয়ই তোমরা বোঝো, যারা অনেকে মার্কেটিং এ করো হুম। তারা সকলেই বোঝো লিড। হুম। হ্যাঁ, লিড মানে হচ্ছে হুম। কি, আমাদের পোটেনশিয়াল কাস্টমার বা পোটেনশিয়াল যারা কাস্টমার Yes. রয়েছে তাদের তাদের ডেটা, তাদের নাম, মোবাইল ডেটা, নাম্বার, ইয়েস। এগুলো দেওয়া। হুম। 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 তো যেটাই হোক, তো আমাকে আমাকে কিন্তু প্রায় তোমার 64,000 টাকার অফার দেয় 1 মাসের জন্য। হুম এবং কি অ্যাডের যে খরচাটা হবে, হুম তোমার আর কি অ্যাডের জন্য যে মানিটা আমার প্রয়োজন হবে সেটাও তারা দেবে পুরোটাই। এবং আমি পাবো 64,000 টাকা প্রতি মাসে। তো এরকম স্যার করে ওটা আমাকে কি বলে। আপনি করেছিলেন? না, মানে ওই অফারটা কি আপনি অ্যাচিভ করেছিলেন? না, আমি ওই অফারটা নিবো না, তো আমি করবো না। আমি বুঝে গিয়েছিলাম যেটা একটা ফ্রড, পুরোপুরি একটা, আমি একটা মানে আমি যদি এই কাজটা করি, হ্যাঁ আমি হয়তো ছুটিগুলো আমি ঠিকই পাবো। আমাকে অ্যাডভান্স দিতে চেয়েছিল, অ্যাডভান্স দিতে চেয়েছিল। আমি হয়তো ঠিকই পাবো, কিন্তু কি হবে, আমি কিছু ছেলে মেয়ের জীবনটা নষ্ট করে দেবো, হুম। তাই না? কিছু ছেলে মেয়ের আমি কিন্তু লাইফটা নষ্ট করে দেবো, আমি তখনই বুঝে গিয়েছি। হ্যাঁ, কারণ আমি বুঝতেই পারছিলাম, আমার আগে বুঝে গিয়েছিলাম যে এখানে নিশ্চয়ই কোনো 2 নম্বর চক্কর রয়েছে। তো তারপর কি হয় একটা সময়, তারা এই ব্যাপারে আমাকে বললো, এরকমটাও বললো আমাকে শেষে, তোমাকে স্যালারি তো দেবোই দেবো, প্লাস কি প্রতিটা ছেলে পিছু 100 $100 করে দেবো। ঠিক আছে, পরবর্তীতে বলে কি সেটা আরো বাড়িয়ে দেয়। তো তোমাকে স্যালারি যেটা রয়েছে 64,000 টাকা তো দেবোই দেবো, তার সাথেও আমি তোমাকে হাইয়েস্ট আমাকে $400 পর্যন্ত বলে। তো একটা ছেলে পাঠাবে তো আহ, $400 তোমাকে দেবো। হুম। মানে মানে আপনাকে ভেবে প্রলোভন দেখো। দেখানো হচ্ছে। হ্যাঁ, বারবার প্রলোভন দেখানো হচ্ছে, তখন তো আমার সন্দেহ আরো বেড়ে যায় যে হুম। এত প্রলোভন দেখাচ্ছে। হুম, আমি তার সাথে কাজ করেছি আগে খুব ভালো, এবং আমাকে সে পেমেন্ট টেমেন্ট সবকিছু দিত। বাট সেটা অন্য কাজ ছিল, সেটা একটা অ্যাপ ছিল, হ্যাঁ, গেমিং অ্যাপ ছিল। যদি 1x বেটের মতো, সেটাকে প্রমোট করা, সেটাকে হুম। প্রমোট করা। সেটা তাও আমার আমার দেশে নয়, অন্য দেশে। তো সেটা নিয়ে আমার কোনো চাপ ছিল না, আমার ব্যাপার ছিল না, তারাই কাজ করেছে। তখন কিন্তু সে আমাকে পেমেন্ট টেমেন্ট সবকিছু ভালো মতো দিয়েছে, ঠিকঠাক। এবং আমার প্রতি আমার একটা তার প্রতি বিশ্বাস হয়েছিল ভালো। তো তারপর যখন $400 অফার দেয়, তখন তো আমি একদমই তার সাথে বলতে পারো কন্ট্যাক্ট বন্ধ করে দিই, এবং ব্লক করে দিই। এই কিছুদিন আগে আমাদের ভারতের মিডিয়ায় এসেছে, কম্বোডিয়ায় নাকি 5,000 ছেলে, ভারতীয় ছেলে আটকে রয়েছে। আচ্ছা, আচ্ছা। তারা এখন মানে চাইলেও বাড়িতে ফিরে আসতে পারছে না।
অ্যাকচুয়ালি কি হয়েছে, এই যে চক্র রয়েছে, যারা আমাকে অ্যাপ্রোচ করেছিল কিন্তু আমাকে ইয়ে করতে পারেনি, আমাকে তারা অ্যাপ্রোচ করেছিল কিন্তু আমাকে কনভিন্স করতে পারেনি, এই যে চক্রটা রয়েছে, বুঝেছো সৌমিত্র? তারা কি হ্যাঁ স্যার। মানে তারা কিন্তু, আমি তো করিনি, অন্য অন্য লোকদেরকে দিয়ে করিয়েছে। এবং প্রায় 5,000 ছেলে কিন্তু কম্বোডিয়াতে টুরিস্ট ভিসা নিয়ে ফেঁসে গিয়ে, গেছে, ফেঁসে হ্যাঁ, গেছে। কাজের মানে কাজের প্রলোভন দেখিয়ে ওদেরকে নিয়ে গিয়েছে টুরিস্ট ভিসায়। নিয়ে যাওয়ার হুম। পরে ওদেরকে একটা জায়গায় আটকে রেখেছে। রেখে এদেরকে দিয়ে, এদেরকে দিয়ে কি করাচ্ছে বলতো? ভারতে স্ক্যাম অন্য করাচ্ছে। রকমের কিছু কাজ করছে, হ্যাঁ, হ্যাঁ। স্ক্যাম করাচ্ছে, ভারতে স্ক্যাম করাচ্ছে, কারণ কি তারা হিন্দি বলতে পারে, ভারতীয় হুম। ভাষা জানে। তো ওরা কি করছে, এরা এদের কি কাজ এখন এদেরকে দিয়ে কি করানো হচ্ছে, ভারতীয় যে বিভিন্ন স্ক্যাম। আহ রাজ্যের মানুষদেরকে তারা ফোন করছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, কাজ দেবো, এই দেবো, বা কি বিভিন্ন বেটিং অ্যাপে টাকা লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, দিয়ে টাকা তারা উঠে নিচ্ছে। তারপর কি বিটকয়েন টিটকয়েন ইনভেস্টমেন্ট এগুলো লোভ দেখিয়ে মানুষের সাথে ফ্রড করছে। কিন্তু এই যে 5,000 ছেলে রয়েছে, তারা কিন্তু ইচ্ছা করে কিন্তু করছে না, তাদেরকে ভালো কাজের কথা বলে নিয়ে গিয়েছে। তাদেরকে কিন্তু 5 স্টার হোটেলে জব, হ্যাঁ, বা তোমার কি আইটি কোম্পানিতে জব, এমনটা বলে বলে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু এই ছেলেগুলোকে নিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে তারা কি করছে, পুরোপুরি একদম ফ্রডে, ফ্রডের ভিতর ঢুকিয়ে দিয়েছে। ফ্রডের যে ইন্ডাস্ট্রি, সেখানে ঢুকিয়ে দিয়েছে। ফ্রডের ইন্ডাস্ট্রি, এটা জাস্ট ইয়ে করে বললাম আর কি, মজা করে বললাম। যাই হোক, তো হুম। ওই ফ্রডের জালের ভিতরে ওদেরকে ফাঁসিয়ে দিয়েছে। তো এখান থেকে এই ছেলেগুলো কিন্তু এখনো বেরোতে পারছে না। ভারতের প্রায় 5,000 ছেলে এখন আটকে রয়েছে। তো লাস্টলি যেটা আমি খবর পেলাম যে ভারতের বিদেশ মন্ত্রক অনেক চেষ্টা চেষ্টা করে দুটো ছেলেকে উদ্ধার করতে পেরেছে, মাত্র দুটো ছেলেকে। এখনো মাত্র বহু দুটো ছেলেকে ছেলে। কিন্তু আটকে রেখেছে, কারণ কি ওদের কাছে পাসপোর্ট টাসপোর্ট ভিসা টিজা যা ছিল সব নিয়ে নিয়েছে। হ্যাঁ, ও এবং আচ্ছা, ওদের কারণ মানে ওই উপর, যে আসতে পারছে না। হুম, আসতে পারছে না, কারণ এবং ওই যে এদের দেখো, আর ওদের উপর কারণ প্রচন্ড এখন টর্চারও চলছে। এটা দা হিন্দুতে এসেছিল, দা হিন্দু নিউজ পেপারে কিন্তু এসেছিল, তাদের উপরে প্রচুর টর্চার করছে। তো তো এই যে দুটো ছেলে যে উদ্ধার হয়েছে না, তারাই এসে ইন্ডিয়াতে বলেছে যে কি অবস্থায় রয়েছে তারা। অ্যাকচুয়ালি তাদেরকে দিয়ে সারাদিন কি করানো হয়, কল করানো হয় ভারতীয় বিভিন্ন মানুষকে। কল, হ্যাঁ, কল করিয়ে কি করান বলতো, কল করিয়ে অ্যাকচুয়ালি চেষ্টা করানো হয় যে ফ্রড করানোর। তো এটাই হলো বিষয়। তো তারা না চাইলেও তাদেরকে করতে বাধ্য করা হচ্ছে, এবং তাদেরকে দিয়ে আমি যেটা যেটা আমি শুনেছি 18 ঘন্টা দিনে কাজ করানো হচ্ছে, এবং তাদেরকে যে স্যালারি দেওয়ার কথা সেটা তারা দিচ্ছে না, তাদেরকে পুরোপুরি একদম আটকে রেখেছে। কারণ ওদেরকে তো হচ্ছে কি নিয়ে গেছে এখান থেকে টুরিস্ট ভিসা বলে, হুম, তারপরে ওখানে গিয়ে ওদেরকে বলেছে যে ওয়ার্ক ভিসাতে পরিবর্তন করবে, বলে ভিসা গুলো নিয়ে নিয়েছে ওদের কাছ থেকে। পাসপোর্ট গুলো নিয়ে নিয়েছে, হাত থেকে কেড়ে নিয়েছে। সেহেতু ওখান থেকে তো ওরা হ্যাঁ, পাসপোর্ট গুলো হুম, ওখান থেকে নিয়ে নিয়েছে, সেহেতু ওখান থেকে ওরা আর আসতেই তো পারবে না না, যতক্ষণ না আসতে হচ্ছে কি পারছে না। আমাদের বিদেশ মন্ত্রণালয় বা হচ্ছে কি ওখানকার সরকার যতক্ষণ না স্টেপ নিচ্ছে ততক্ষণ পর্যন্ত ওখান থেকে আসতেই পারবে না ওরা। না, আসতে পারবে না। তো এখনো আমি যতটুকু জানি আমাদের বিদেশ মন্ত্রণালয় অনেক চেষ্টা করছে সেখান থেকে বাড়ানোর, ছেলে মেয়েগুলোকে উদ্ধার করানোর। বাট এখনো পর্যন্ত আমি যতটুকু জানি, লাস্ট খবর আমি যেটা পড়েছি, দুজন ছেলেকে উদ্ধার করা গিয়েছে। এখনো প্রায় 5,000 ছেলের মতো সেখানে রয়েছে। তো এটাই ছিল আমার একটা ভয়ঙ্কর বলতে পারো এক প্রকার অভিজ্ঞতা, যেখান থেকে আমি বেঁচে গিয়েছি। যে আমাকে কি এত প্রলোভন দেওয়া দেওয়া হয়েছিল, বা এত যে আমাকে লোভ দেখানো হয়েছিল, আমি যদি সেই লোভের ফাঁদে পা দিতাম, হ্যাঁ, তাহলে কিন্তু আমি হয়তো বা আমিও সেখানে আটকে থাকতাম। তো স্যার এখানে আমার একটা প্রশ্ন আছে যেটা, তো আপনি তো স্যার ওদের প্রলোভনে পা দেননি, বা আপনি ওখানে ওদের ফ্রডের হাত থেকে বেঁচে গিয়েছেন, তো আমাদের দর্শক বিন্দুদের যদি আপনি জানাতে পারেন যে কি কি দেখে বুঝতে পারবে যে তাদের সাথে চিটিং হতে যাচ্ছে বা ফ্রড হতে যাচ্ছে এখন বিদেশে চাকরির অনলাইনে, ক্ষেত্রে, দেশের চাকরির ক্ষেত্রে। বিদেশি চাকরি দেখো, ফ্রড তো অনেক রকমের হয়। হ্যাঁ, তো তুমি যদি বলো যে বিদেশি চাকরির ক্ষেত্রে কিভাবে ফ্রড হয়, ফ্রড হতে পারে, সেক্ষেত্রে এক নম্বর ব্যাপার হলো ভিসা। ভিসা, তোমাকে কি ধরনের ভিসা দিচ্ছে। তোমার কাছে মনে করো দালাল টাকা নিয়ে নিল। মনে করো তুমি কি করবে, দুবাইয়ে যাবে কাজ করার জন্য, কেউ হয়তো যায়, আমাদের ভারতের বহু মানুষ কিন্তু দুবাইয়ে যায় কাজ করার জন্য। দুবাইয়ে যায়, আরবের দেশগুলোতে যায়, বুঝতে পেরেছো, কাতারে যায়, তারপর হুম হুম। তোমার কি বলা হয়, আম, ওমানে যায় কাজ করার জন্য। কুয়েত, হ্যাঁ, ওমান, বিভিন্ন কুয়েতে জায়গায়। যায়, সৌদি আরবে যায়। হুম, তো এইসব দেশে মেইনলি আমাদের দেশের যারা একটু মনে করো লেখাপড়া একটু দুর্বল, তারাই মেইনলি যায়। আহ, এবং বিভিন্ন রকমের টেকনিশিয়ান, হ্যাঁ, এরা যায়।
তো দেখো, সবার আগে যেটা দেখতে হবে তোমাকে ভিসা। ভিসা যেটা পাচ্ছ সেটা তুমি কি ট্যুরিস্ট ভিসা পাচ্ছ না কাজের জন্য ভিসা পাচ্ছ, কতদিনের জন্য ভিসা পাচ্ছ কাজের ক্ষেত্রে, হ্যাঁ কত বছরের জন্য পাচ্ছ, এই জিনিসগুলো আমাদেরকে সবসময় কিন্তু দেখে নেওয়া উচিত। যদি তুমি দেখো যে ভিসার ভিতরে কোনো রকম গরমিল রয়েছে, তোমাকে যে দালাল বা এজেন্ট যারা রয়েছে তারা যদি তোমাকে একটা কথা বলে, যেটা বলছে সেটা না করে অন্যরকম ভিসা দিচ্ছে, তাহলে তাদেরকে একদমই দূরে থাকা উচিত, এই ধরনের এজেন্টদের কাছ থেকে একদমই দূরে থাকা উচিত। তো এভাবে আমরা কি এরকম বিদেশি চাকরির ফ্রডের চক্করে থেকে আমরা বাঁচতে পারি। আর আরেকটা কোশ্চেন আছে স্যার, যে আপনি কি মানে ওটা অ্যাপ্লাই করেছিলেন, মানে কোনো ডকুমেন্টস টকুমেন্ট দিয়েছিলেন? না, না আমি কোনো রকম ডকুমেন্টসও দিইনি, অ্যাপ্লাই করি। হুম আমি বুঝেই গিয়েছি, প্রথমেই বুঝে গিয়েছি, যখনই বলেছে আমার ওয়ার্ক ভিসা দেবেন না ছাড়াই আমাকে ট্যুরিস্ট ভিসাতে যে কাজ দেবে, তখনই আমি কিন্তু বুঝে ফেলি যে এই চক্করটা ঠিক নেই আর কি। মানে আমি প্রতারণায় আমাকে প্রতারণাই, মানে আমার সাথে প্রতারণা করার চেষ্টা করছে, তখনই আমি বুঝে ফেলি। আর এই যে ফ্রড হয়েছে কম্বোডিয়াতে গিয়ে যেসব ছেলেদের, যাতে আমাদের ভারতবর্ষে আর অন্য কোনো ছেলেদের সাথে যেন না ফ্রড হয়, তার জন্য এই ভিডিওটা যত পারো প্রত্যেককে শেয়ার করো, আপনার নিজের কাছের বন্ধু আত্মীয় পরিজন সবাইকে শেয়ার করো। আর এই যে গল্পটা হলো এটা কিন্তু অরিজিনাল সত্যিকারের গল্প। আপনারা হচ্ছে গিয়ে নিউজ খুলে বা হচ্ছে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করে দেখতে পারেন। আমাদের পেজে নতুন যদি থেকে থাকেন, লাইক করুন বা পেজটাকে ফলো করে নোটিফিকেশন বাটনটাকে অন করে রাখুন, অল করে রাখুন, যাতে সমস্ত ভিডিও সবার প্রথম আপনাদের কাছে যেতে পারে। আর এরকমই প্রতিদিন বা প্রতি সপ্তাহে আমরা এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের এই পর্যন্ত। নমস্কার বন্ধুরা, বিদায়।